স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিএসসি সংকলিতার অন্তর্গত নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম গল্পটি। তবে প্রতিদিনকার মতো আমি আজও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যদি এরকম নতুন নতুন অডিও শুনতে চাও বা আমার অডিওটা যদি তোমাদের ভালো লাগে বা পছন্দ করো, তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তবে গল্প শুরু করার আগে আমি লেখক সম্পর্কে কয়েকটা কথা বলবো। লেখক নরেন্দ্রনাথ মিত্র 1916 সালের বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থানটি 1947 সালের দেশভাগের সময় পাকিস্তানের ভাগে পড়ে যাওয়ায় তিনি ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বঙ্গভাষী কলেজ থেকে বিএ পাস করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কলকাতায় দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি পান। পরে তিনি কলকাতা ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। এরপর 1951 সাল থেকে 1975 সাল পর্যন্ত তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো অবতরণিকা, রস, দ্বীপপুঞ্জ, অসমতল, দূরভাষিণী প্রভৃতি। 1975 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলো এবার আমরা গল্পে প্রবেশ করি। রেশন দোকানের বিষ্ণু দাসই অসীমকে কাজটা ঠিক করে দিয়েছিলেন। হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে কাজ করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোঁছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সবই করতে হবে অসীমকে। অর্থাৎ এই গল্পে অসীম নামে একটি ছেলে তার বিধবা মার সাথে থাকতো। তার মা অসুস্থ হয়ে পড়াতে সে তার বাবার বন্ধু বিষ্ণু দাসকে একটা কাজ ঠিক করে দেওয়ার কথা বলেছিল। বিষ্ণু দাস রেশন দোকানে কাজ করত। সে অসীমকে সেই একটা কাজ করে দিয়েছিল। সেটা হলো হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে কাজ করা। সেখানে রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোছ করা, গৃহস্থ বাড়িতে আর কি যা যা করা দরকার সেই সবই করতে হবে অসীমকে। অসীম জিজ্ঞাসা করল, জল তোলা, বাসন মাজা? সেসব তো আছে বিষ্ণু কাকা। বিষ্ণুবাবু হেসে বললেন, আরে না না, ওসবের জন্য মিসেস চৌধুরী আলাদা ঠিকে ঝি রেখেছেন, তোকে ওসব করতে হবে না। বেটা ছেলে যা করে তুই সেই সব কাজ করবি। জানিস বাড়িতে একটিও ছেলে নেই। ভদ্রলোক দুটি নাবালিকা মেয়ে, স্ত্রী আর বুড়ো মাকে রেখে গেছেন। মিসেস চৌধুরী আমাকে কিছুদিন ধরেই বলছিলেন কাজকর্মের জন্য একটি বিশ্বাসী ছেলে দিতে পারেন। তোর কথা আমার মনে পড়ে গেল, তুই তো কাজ করছিলি। এরপর কাজটা ঠিক করে দেওয়ার পর অসীম বিষ্ণু কাকাকে জিজ্ঞাসা করলো, সেখানে জল তুলতে হবে, বাসন কি মাজতে হবে? তখন বিষ্ণুবাবু হেসে বলেন, আরে না না, ওসব কিছু করতে হবে না। মিসেস চৌধুরী ওগুলো করার জন্য আলাদা একজন ঝি রেখে দিয়েছে। বেটা ছেলে যা যা করতে হবে, মানে ছেলেদের যা যা কাজ সেই কাজগুলোই তোকে ওই বাড়িতে করতে হবে। আর বলল যে ও বাড়িতে একটা ছেলেও নেই। ভদ্রলোকটি দুটি নাবালিকা মেয়ে আছে, তার স্ত্রী আছে আর বুড়ো মা সেখানে আছেন। মিসেস চৌধুরী অনেক দিন ধরেই আর কি বিষ্ণু দাসকে বলছিলেন একটা বিশ্বাসী ছেলে দেখে দেওয়ার কথা, মানে ঘরের কাজ করার জন্য। তাই তোর বিষ্ণু কাকা বলল যে তোর কথা মনে পড়ে গেল, তাই তোর জন্য কাজটা ঠিক করে দিলাম। অসীম একটু ইতস্তত করে বলল, কিন্তু বিষ্ণু কাকা, আমি ভেবেছিলাম কোনো দোকানে টোকানে আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেবেন, কোনো অফিস টফিসে বেয়ারার কাজও যদি একটা পেতাম। আসলে অসীম ভাবতে পারিনি যে তাকে লোকের বাড়িতে চাকরের কাজ করতে হবে। সে ভেবেছিল হয়তো বিষ্ণু কাকা তাকে কোনো দোকানে কাজ ঠিক করে দেবে, নয়তো কোনো অফিসে বেয়ারার কাজে ঠিক করে দেবে, এটা সে ভেবে রেখেছিল। কিন্তু বিষ্ণু কাকা তাকে একটা মানে গৃহস্থ বাড়ির চাকরের কাজ খুঁজে দিয়েছিল। দোকানের সামনে খদ্দেরদের কিউ ক্রমেই লম্বা হচ্ছে। বহু রেশন কার্ড জমা পড়েছে।
কর্মব্যস্ত বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আমার দোকানে কোনো কাজ খালি নেই, তোকে তো আগেই বলেছি। আর অফিসে বেয়ারাগিরি পাওয়া আজকাল ভারী কঠিন। আমার যতটুকু সাধ্য করেছি, তোর যদি পছন্দ না হয় নিস নে। দোকানের সামনে লম্বা খদ্দেরের লাইন, আর বহু রেশন কার্ডও সেখানে জমা পড়েছিল। আর মানে অসীমের মুখ থেকে এইসব কথা শুনে, মানে বেয়ারার কাজ যদি পেতো ভালো হতো, এইসব কথা শুনে বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়ে গেলেন। বললেন, আমার দোকানে যে কাজ খালি নেই সেটা তো তোকে আগেই বলেছিলাম। আর অফিসে বেয়ারাগিরি পাওয়া আজকাল খুব ভারী কঠিন। আমার যতটুকু সাধ্য ছিল আমি তোর জন্য করেছি। তোর যদি পছন্দ না হয় তাহলে তুই কাজটা করিস না, সেটা বিষ্ণুবাবু অসীমকে বলল। মনটা একটু খুঁতখুত করছিল অসীমের। শত হলেও বাড়ির চাকরের কাজ, সেও বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে। অসীম ভেবেছিল যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণু কাকা তাকে জুটিয়ে দেবে। বাবা তো ওর বন্ধু ছিলেন। এই কাজটা পেয়ে অসীমের মন প্রথমে খুঁতখুত করছিল। যতই হোক, এটা তো বাড়ির চাকরের কাজ। সে ছিল একজন বামুনের ছেলে, সে 7 পর্যন্ত পড়াশোনা করেছে। অসীম ভেবেছিল যে যেহেতু বিষ্ণু কাকা তার বাবার বন্ধু হন, সে হয়তো তাকে একটা কোনো ভালো কাজ জুটিয়ে দেবেন। কিন্তু সে আশা করেনি সে বিষ্ণু কাকা যে তাকে একটা লোকের বাড়ি মানে চাকরের কাজ করার বন্দোবস্ত করে দেবেন। শহীদ কলোনির বস্তির ঘরে মায়ের কাছে ফিরে এলো অসীম। সব বৃত্তান্ত বলল। কমলা বললেন, কি আর করবি বাবা, যা পাচ্ছিস তাই নিয়ে নে। আমার শরীরটা যদি ভালো থাকতো আমি দিনরাত কাজ করতাম, তোকে কিছু করতে হতো না। কিন্তু দেখছিস তো অবস্থা, মাসের মধ্যে 15 দিন বিছানায় পড়ে থাকি। বসিয়ে বসিয়ে আমাদের কে খাওয়াবে বল? হ্যাঁ রে, মাইনে কত দেবে রে তোকে? অসীম থাকতো শহীদ কলোনির বস্তিতে। সে তার মার কাছে ফিরে এলো এবং মাকে সব বৃত্তান্ত বলল, মানে সব ঘটনাটা বলল। তার মার নাম ছিল কমলা। সে বলল, আর কি করবি বাবা, যেটা পাচ্ছিস সেই কাজটাই কর। আমার শরীর ভালো নেই, দিনরাত কাজ করতে পারি না। যদি ভালো থাকতো তাহলে আমি দিনরাতই কাজ করতাম, তোকে আর কিছু করতে দিতাম না। কিন্তু দেখছিস তো অবস্থা, মাসের মধ্যে 15 দিন সে বিছানায় পড়ে থাকে, সে কাজ করতে পারে না। হ্যাঁ, বসে বসে তাদেরকে খাওয়াবে, সে তার মা তাকে বলল। তারপর তাকে জিজ্ঞাসা করলো, অসীমকে তার মা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, মাইনে কত দেবে রে তোকে? অসীম একটু অভিমানের সুরে বলল, আমি জিজ্ঞাসা করিনি মা, বিষ্ণু কাকা যা ঠিক করে দেবেন তাই হবে। 15-20 টাকার মতো তো হবে আর কি। এরপর অসীম এই কাজটা করতে ইচ্ছুক ছিল না, তাই সে তার মাও যখন তাকে এই কাজটা করতে বাধ্য করলো তখন সে অভিমানের সুরে বলল, আমি জিজ্ঞাসা করিনি, বিষ্ণু কাকা যা ঠিক করে দেবেন তাই নেব। হয়তো 15-20 টাকা তো হবে, এরকম তো দেবেই, এটা সে তার মাকে বলল। অসীমের অভিমানের কারণ ছিল, ও ভেবেছিল সমবয়সী ছেলেদের মতো অসীমও স্কুলে পড়তে যাবে, কিন্তু 7 থেকে 8-এ কিছুতেই উঠতে পারল না অসীম, ফেল করে বসল। স্কুলের হাফ ফি শিফটটি কাটা গেল। 2-3 বাড়িতে কাজ করে তার মা, কোনো রকমের দিন চলছিল। এখন শক্ত অসুখ ধরেছে, তিনি আর তেমন করে খাটতে পারেন না। অসীমের অভিমানের একটা কারণ ছিল, বলছে আর কি, তার মতো সমবয়সী যত ছেলে তারা সবাই স্কুলে যাচ্ছে, কিন্তু অসীমকে কাজ করতে হবে লোকের বাড়ি চাকরের কাজ। কিন্তু সে 7 অবধি পড়ছিল স্কুলে, তার বাড়ির অবস্থা থেকে স্কুলে হাফ ফ্রি নেওয়া হতো তার কাছ থেকে। কিন্তু ফেল করার জন্য সেই ফি হাফ ফ্রি শিফটটিও তার কেটে গেছিলো। 2-3টে বাড়িতে তার মা কাজ করতো, কোনো রকমে তাদের চলতো, কিন্তু তারও এখন খুব ভারী অসুখ হয়েছে, তাই সে কোনো কাজ করতেই পারে না। তিনি আর তেমন করে খাটতেও পারেন না, তাদের সংসারটা সেরকম ভালো করে চলছে না, তাই অসীমকে বাধ্য হয়ে এই চাকরের কাজ নিতে হচ্ছে। তাই বাধ্য হয়েই কাজটি নিতে হলো অসীমকে। বিটি রোডে সরকারি হাউজিং স্টেটে 3তলা ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী। দত্তবাগান থেকে মাইল 1.5 মতো রাস্তা, পথটুকু অসীম হেঁটেই গেল। এর চেয়েও কত বেশি রাস্তা সে হাঁটে।
অর্থাৎ বিটি রোডের হাউজিং স্টেটের 3তলার ফ্ল্যাটে সে চাকরি পেল মিসেস চৌধুরীর বাড়িতে। দত্তবাগান থেকে সেখান পর্যন্ত যেতে মাইল 1.5 রাস্তা। সেটুকু পথ সে কী করলো, হেঁটেই চলে গেল, কারণ সে এর চেয়ে অনেক বেশি রাস্তা হাঁটে। মিসেস চৌধুরী তাকে দেখে খুশি হলেন, বললেন, ও বিষ্ণুবাবু পাঠিয়েছেন তোমাকে? বেশ, থাকো এখানে, মন দিয়ে কাজ করো, আমার কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে যে থাকে তাকে আমরা বাড়ির ছেলের মতোই রাখি। এরপর মিসেস চৌধুরী অসীমকে দেখে খুব খুশি হলেন, কারণ তিনি তো কাজের জন্য একটা লোক খুঁজছিলেন। এতদিন পরে যখন তাকে পাওয়া গেল, তাই সেই জন্য অসীমকে দেখে তিনি খুব খুশি হলেন এবং বললেন, তোমাকে বিষ্ণুবাবু পাঠিয়েছেন? বেশ, এখানে ভালো করে থাকো, মন দিয়ে কাজকর্ম করো, তোমার কোনো অসুবিধা এখানে হবে না। আমাদের এখানে যারা কাজ করে তাদের আমরা বাড়ির ছেলের মতনই রাখি। এটা মিসেস চৌধুরী অসীমকে বলল। মাইনের কথা তিনি নিজেই বললেন। বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে? অসীম বলল, কিছু বলেননি, আপনি বলুন। মিসেস চৌধুরী বললেন, আপাতত 15 টাকা করে দেব, থাকবে, খাবে, জামা কাপড় সব পাবে। যদি ভালোভাবে কাজকর্ম করো পরে বাড়িয়ে দেব। ভালো কথা। তোমার নামটা তো শোনা হয়নি, কি নাম তোমার? তখন অসীম নিজের নামটা বলল, অসীম চক্রবর্তী। ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন, আর একজন বৃদ্ধা পাশেই বসেছিলেন। তিনি কাঁদো কাঁদোভাবে বললেন, না বাবা, ও নাম তুমি বলো না। ও নাম যার ছিল সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে। ও নামে তোমাকে আমরা ডাকতে পারবো না। মিসেস চৌধুরী ব্যাপারটা বুঝিয়ে দিলেন। এ বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম ছিল অসীম। তিনি 3 মাস আগে মারা গেছেন। বাড়িতে তোমার ডাক নাম টাম কিছু নেই? অসীম বলল, না, আমার এই একটাই নাম বাবা রেখেছিলেন। গরিব বাবা অকালে মারা গেছেন, কিছু দিয়ে যেতে পারিনি, শুধু এই নামটাই দিয়ে গেছেন। মিসেস চৌধুরী তার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, বলুন তো মা, কী নাম রাখা যায় ওর? অর্থাৎ মিসেস চৌধুরী অসীম যখন তাদের বাড়িতে এলো, মিসেস চৌধুরী নিজেই তার মাইনের কথা জিজ্ঞাসা করলো যে, বিষ্ণুবাবু কি তোমাকে কোনো কথা বলেছে মাইনের কথা? তখন অসীম বলল, না, বিষ্ণু কাকা তাকে কোনো কথা বলেনি, আপনি যা দেবেন সেটাই নেব। তখন মিসেস চৌধুরী বলল, এখন আপাতত আমি 15 টাকা দেব, থাকবে, খাবে, জামা কাপড় দেব, তারপর ভালো যদি কাজকর্ম করতে পারো তারপর বাড়িয়ে দেব। তারপর তার নাম জিজ্ঞাসা করলো। অসীম যখন নিজের নামটা বলল যে তার নাম অসীম চক্রবর্তী, তখন ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে গেল, আর তার পাশে একজন বৃদ্ধা বসেছিলেন। তিনি কাঁদো কাঁদোভাবে বললেন, না বাবা, অসীমকে বললেন, না বাবা, ওই নাম আর তুমি বলতে বলো না। ও নাম যার ছিল সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে। অর্থাৎ এই বাড়ির যে কর্তা ছিল তার নাম ছিল অসীম। অর্থাৎ এটাও বলা হয়েছে যে বৃদ্ধা পাশে বসেছিল তার একমাত্র ছেলের নাম ছিল অসীম। 3 মাস আগে তিনি মারা গেছেন, এই মাকে কাঁদিয়ে রেখে সে চলে গেছে। সেই জন্য তার মা বলছে যে ওই নাম ধরে ডাকলে তার ছেলের কথা মনে পড়ে যাবে, সে তার বুক ভেঙে দিয়ে চলে গেছে, তাই সে ওই নাম আর মুখে আনতে চায় না। তখন মিসেস চৌধুরী ব্যাপারটা বুঝতে পারলেন এবং বুঝিয়ে দিলেন যে এবারই যে কর্তা ছিল তার নাম ছিল অসীম, তিনি মারা গেছেন, সেই নামে তাই তাকে ডাকা যাবে না। তারপর অসীমকে বলল, তোমার বাড়ির কোনো নাম আছে? তখন অসীম বলল, আমার বাবা গরিব, অকালে মারা গেছে, কিছু দিয়ে যেতে পারিনি, শুধুমাত্র এই একটি নামই দিয়ে গেছেন, তাই আর আমার কোনো নাম নেই। মিসেস চৌধুরী তার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, তারপর বলুন তো মা, ওর কি নাম রাখা যায়? তখন শাশুড়ি বললেন, রাখতে হলে ঠাকুর দেবতার নাম রাখাই ভালো, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। আর কতকাল এখানে ফেলে রাখবে ঠাকুর? তিনি
আসলে মনের দুঃখে রাধা গোবিন্দকে বলতে লাগলেন যে তার ছেলে মারা গেছে, তিনি এখন জীবিত আছেন, তাই বলে রাধা গোবিন্দর কাছে তিনি বলছেন যে আর কতকাল বাঁচিয়ে রাখবেন। বৃদ্ধা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে পড়লেন। মিসেস চৌধুরী বললেন, তাহলে তোমার গোবিন্দ নামই থাক, কি বলো? অসীমকে জিজ্ঞাসা করলেন। ঠাকুর দেবতার নাম হলেও অসীমের নামটা পছন্দ নয়, কেমন যেন সেকেলে বুড়োটে ধরনের নাম। তবু রাজি হয়ে গেল নাম বদলাতে। চাকরি করতে এসেছে, না রাজি হলে উপায় কি? এ বাড়ির আচার ব্যবহার সবই ভালো, কাজকর্ম যা তার বরাদ্দ আছে তা অবশ্য করতে হয়। ভুলচুক হলে মিসেস চৌধুরী তেমন বকেন না, হেসেই তা শুধরে দেন। এরপর মিসেস চৌধুরী তার শাশুড়ির কথা মতো তার নাম রাখলেন গোবিন্দ। তবে এই গোবিন্দ নামটা অসীমের ঠিক পছন্দ হতো না, কারণ সেটা ছিল সেকেলে কীরকম ধরনের একটা বুড়োটে নাম, সেই জন্য সে সেই নামটা পছন্দ করতো না। কিন্তু তাকে তো চাকরি করতে হবে সেখানে, তার আর উপায় কী আছে, সেই জন্য সেই নামটাকে মেনে নিয়েছিল। আসলে এবারই সকলের আচার ব্যবহার খুব ভালো, তার সাথে সবাই খুব ভালো ব্যবহার করে, কাজকর্ম যেটুকু তার বরাদ্দ সেটুকুই তাকে করতে হয়। কোনো কিছু ভুল হলে মিসেস চৌধুরী তাকে সেরকম বকেন না, হেসেই তাকে শুধরে দেন। দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়ে, তাদের নেয়ার জন্য গাড়ি আসে স্কুলের। ভারী সুশ্রী মেয়ে দুটি, একটি 7-এ পড়ে আর একটি 5-এ। স্কুল থেকে ফিরে এসে নিজেরা গল্প করে, কোনো দিন বা পার্কে খেলতে যায়। 2 সপ্তাহে 2 দিন করে গানের মাস্টার এসে ওদের গান শোনায়। অসীম দূর থেকে দেখে, তবে কাছে গেলে ওরা কথা বলে। তুই বলে না, তুমি বলেই ডাকে, খুবই ভদ্র ব্যবহার। এরপর বলছে যে সেই বাড়িতে 2টো মেয়ে আছে, নাবালিকা মেয়ে, তারা মিশনারিতে পড়ে, মিশনারি স্কুলে পড়ে। তাদের স্কুলে যাওয়ার জন্য গাড়ি আসে, তারা খুব সুশ্রী ভদ্র। একটি মেয়ে 7-এ পড়ে আর একটা মেয়ে 5-এ পড়ে। স্কুল থেকে ফিরে এসে তারা নিজেরা গল্প করে, কোনো দিন বা পার্কে খেলতে যায়। সপ্তাহে 2 দিন গানের মাস্টারমশাই আসেন তাদের গান শেখানোর জন্য। অসীম কী করে, তাদের দূর থেকে দেখে, তবে কাছে গেলে ওরা অসীমের সাথে কথা বলে, তুই বলে কথা বলে না। তারা এতটাই ভদ্র যে অসীমকে তারা তুমি বলে ডাকে। মিসেস চৌধুরী বাড়িতে থাকেন না, 9:30টার আগেই অফিসে বেরিয়ে পড়েন। ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা হয়ে যায়। অসীম ওদের ঘর সংসার আগলায়, যেটুকু যা কাজ থাকে করে। বৃদ্ধা ছোট ঠাকুরঘরটিতে বসে জপ তপ করেন, ধর্মগ্রন্থ পড়েন, মাঝে মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন। অবশ্য সংসারের দিকে তার লক্ষ্য আছে, অসীম কী করছে না করছে সেদিকে চোখ রাখেন। নাতনিদের যত্নটত্ন হচ্ছে কি না খোঁজ খবর নেন। অবসর সময় অসীম এসে এ ঘরে ও ঘরে জিনিসপত্র দেখে। আলমারি ভরা কত বই, সব বাঁধানো, সোনার জলে নাম লেখা, ইংরাজি বইগুলোতে লেখা ইংরাজি অক্ষরে AK চৌধুরী, বাংলা বইগুলোতে অসীম কুমার চৌধুরী। এছাড়া তার ছোট বড় ফটো দেয়ালে টাঙানো। গ্রুপ ফটো আছে, অফিসে ফেয়ারওয়েলের ফটো আছে, ভদ্রলোকের আরও কত জিনিসপত্র। সেতার বাজাতেন, রঙিন ঢাকনিতে ঢাকা সেই সেতারটি আছে। শিকারের শখ ছিল, নিজের হাতে মারা হরিণের শিং আছে। অভিনয় করতে পারতেন, রাজার পোশাক পরা ছবি আছে অ্যালবামে। ওর মেয়েরা সেদিন দেখছিল। মিসেস চৌধুরী চাকরি করেন, তিনি 9টার আগেই অফিসে বেরিয়ে যান আর রাত্রি 7টার পর বাড়ি আসেন। অসীমই পুরো তাদের সংসারটাকে আগলে রাখেন, আর যেটুকু কাজ করার দরকার সেই কাজটা করে রাখেন। বৃদ্ধা শাশুড়ি ঠাকুর ঘরে বসে কী করে, জপ তপ করে, ধর্মগ্রন্থ পড়ে, মাঝে মাঝে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে তিনি বৃদ্ধ হলেও সংসারের দিকে তার নজর আছে। সে অসীমের দিকে লক্ষ্য রাখে, অসীম কী করছে না করছে সেদিকে তার নজর থাকে। নাতনিদের যত্ন হচ্ছে কি না খোঁজ খবর নেন। যখন কাজকর্ম শেষ হয়ে যায়
তখন অসীম এঘর ওঘর ঘুরে বেড়ায়, আলমারি ভরা ভর্তি বই দেখে, সব বাঁধানো বই। সোনার জলে নাম লেখা আছে কোনো বইটিতে, কোনো বইটিতে আবার ইংরাজি অক্ষরে এ.কে চৌধুরী লেখা রয়েছে, আবার কোনো বইতে অসীম কুমার চৌধুরী বাংলায় লেখা রয়েছে। এছাড়াও সে দেখে যে দেয়ালে বড় বড় ছবি টাঙানো আছে এই বাড়ির কর্তার। গ্রুপ ফটো আছে, অফিসে যেদিন ফেয়ারওয়েল হয়েছিল সেই ফটো টাঙানো আছে। ভদ্রলোকের আরও কত রকম জিনিসও সেখানে রয়েছে। তিনি সেতার বাজাতেন, সেই সেতার রয়েছে। সেই সেতারটা আবার রঙিন ঢাকনিতে অর্থাৎ কভার দেয়া রয়েছে। শিকারের তার শখ ছিল, তিনি নিজে হাতে একটা হরিণ মেরে তার শিং নিয়ে এসে বাড়িতে রেখেছিলেন। তিনি অভিনয়ও করতে পারতেন, সেটা অসীম বুঝতে পেরেছিল তার অ্যালবামে রাজার পোশাক পরা ছবি দেখে। ওর মেয়েরা যেদিনকে দেখছিল অসীম সেটা দেখতে পেয়েছিল। অসীমের নামের নাম এই ভদ্রলোকটির কত গুণ ছিল, কত জিনিসপত্র রেখে গেছেন। অসীম অবাক হয়ে ভাবে তার জীবনটা কী রকম হবে কে জানে। কোনো দিন কি তার উন্নতি হবে? 10 জনের একজন সে হতে পারবে, নাকি এইভাবে লোকের বাড়িতে কাজ করেই দিন যাবে? অর্থাৎ অসীম ভাবছে যে দুটো মানুষ, মানে এ বাড়ির কর্তার নামও ছিল অসীম, তার এত গুণ রয়েছে, তার নামও অসীম, সে লোকের বাড়িতে কাজ করছে। তার কি জীবনের কোনো পরিবর্তন হবে? সে কি 10 জনের মধ্যে একজন হতে পারবে এই বাড়ির কর্তার মতো? নাকি লোকের বাড়িতেই কাজ করে তার জীবন কেটে যাবে? সেটা সে ভাবছে যে দুজনের নাম একই, অথচ একজনের এত গুণ রয়েছে আর একজন লোকের বাড়িতে কাজ করছে। এটাই অসীম ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পড়াশোনায় তার আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী বললেন, একটা নাইট স্কুলে তার পড়বার ব্যবস্থা করে দেবেন। অসীম জিজ্ঞাসা করেছিল, কবে দেবেন মা? দিন তো চলে যাচ্ছে। মিসেস চৌধুরী বললেন, যাক কিছুদিন, এই তো সবে চাকরিতে ঢুকলে। সেদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি। বিকেলবেলা একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা এসেছিল তার সঙ্গে দেখা করতে। হঠাৎ ডাকলেন, গোবিন্দ গোবিন্দ। অসীম ওদের জন্যই চা আর খাবার তৈরির কাজে ব্যস্ত ছিল, সাড়া দিতে ভুলে গেল। মাঝে মাঝে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে পড়ে। মিসেস চৌধুরী কাছে এসে বললেন, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস নে? প্রায়ই দেখি ডাকলে সাড়া দিস নে, এ কি অসভ্যতা। অসীম বলল, খেয়াল থাকে না মা, এটা তো আমার আসল নাম নয়, বানানো নাম, সব সময় মনে রাখতে পারি নে। এরপর অসীম যে বাড়িতে কাজ করত, মিসেস চৌধুরী তার পড়ায় আগ্রহ দেখে তাকে বলেছিল যে একটা নাইট স্কুলে ভর্তি করে দেবে, সেখানে সে পড়াশোনা করবে। অসীম তাকে জিজ্ঞাসা করেছিল যে কবে তাকে সেখানে ভর্তি করা হবে, দিন তো চলে যাচ্ছে। তখন মিসেস চৌধুরী বলল যে এই তো চাকরিতে ঢুকলে। একদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি ছিল। সেদিনকে বিকেলবেলা মিসেস চৌধুরীরই একজন বন্ধু তাদের বাড়িতে এসেছিল, একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা তার সাথে দেখা করতে এসেছিল। সেই সময় মিসেস চৌধুরী অসীমকে গোবিন্দ গোবিন্দ বলে ডাকলো। অর্থাৎ অসীম তাদের জন্যই চা খাবার বানাচ্ছিল। সে একটু অন্যমনস্ক ছিল, তাই সাড়া দিতে ভুলে গেছে। মাঝে মাঝে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে পড়ে। মিসেস চৌধুরী তখন কাছে উঠে এসে বলল, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? প্রায় দেখি ডাকলে সাড়া দিস নে, এ কি অসভ্যতা। তাকে অসীমকে বলল। তখন অসীম বলল, খেয়াল থাকে না মা, এটা তো আর আমার আসল নাম নয়, এটা আমার বানানো নাম, সবসময় এই নামটা আমি মনে রাখতে পারি না। এটা সে মুখের ওপর মিসেস চৌধুরীকে বলল। মিসেস চৌধুরী বললেন, ভারী স্পর্ধা তো, মুখে মুখে জবাব দিতে শিখেছিস। যিনি বকেন না তার বকুনিতে বড় দুঃখ হয়। অসীম কাজকর্ম করল, কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল। রাত্রে সবার খাওয়া হলে নিজে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল। পরের দিন দুপুরে দীপাদের ঠাকুরমা বললেন, হ্যাঁ রে, অমন মুখ ভার করে আছিস কেন রে? তোকে তো কেউ কিছু বলে না? না হয় বৌমা একদিন একটু বকেছে,
তাই বলে অমন করবি নাকি? অসীম চুপ করে রইল। মীরা স্কুলে গেছে, মিসেস চৌধুরী অফিসে বেরিয়েছেন। সারা বাড়িতে আর কোনো সাড়া শব্দ নেই। এরপর মিসেস চৌধুরীর মুখের ওপর যখন অসীম এই কথা বলল, তখন মিসেস চৌধুরী রেখে গিয়ে বলল যে, ভারী স্পর্ধা তো তোর, মুখে মুখে জবাব দিতে শিখেছিস। তারপর কি হলো, অসীম একটু দুঃখ পেল। অর্থাৎ যে বকে না সে যদি বকে তাহলে সকলেরই মনের মধ্যে কষ্ট হয়। সেটা অসীমেরও হয়েছিল। সে কী করলো, তাড়াতাড়ি কাজকর্ম সব করে নিল। রাত্রিরে সবাই খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়ল, অসীম একটুখানি সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল। পরের দিন দুপুরে নিপা ঠাকুমা বলল অসীমকে ডেকে, ওরকম মুখ ভার করে রয়েছিস কেন? তোকে তো কেউ কিছু বলে না, না হয় বৌমা একটু একদিন বকেছে, তাই বলে অমন করে থাকবি? অসীম চুপ করে রইল। মেয়েরা স্কুলে বেরিয়ে গেছে, মিসেস চৌধুরীও অফিস বেরিয়ে গেছে। সারা বাড়িতে আর কেউ নেই, কোনো সাড়া শব্দ নেই। এরপর বুড়ি ঠাকুরমার অসীমের সঙ্গে বোধহয় একটু গল্প করতে ইচ্ছে হলো। তিনি বললেন, হ্যাঁ রে গোবিন্দ, একদিন দুদিন অন্তর অন্তর কোথায় যাস বলতো? পাড়ার ওই ছেলেটার সাইকেল নিয়ে একেবারে উধাও হয়ে যাস, আর তোর সাড়া শব্দ পাওয়া যায় না। অসীম বলল, মার কাছে যাই ঠাকুমা, একবার করে দেখে আসি। আর আর কি? অসীম বলল, আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। বৃদ্ধা চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, তুই আর আমি যখন একা একা থাকবো, আমিও তোকে ওই নাম ধরেই ডাকবো। ও নাম যে আমার বুকের মধ্যে সব সময় আছে রে, শুধু মুখেই আনতে পারিনি। তাই তার দুই চোখ ছলছল করে উঠল। অসীম কোনো কথা বলল না, শুধু তার দিকে আরও একটু এগিয়ে বসল। অসীমকে তার দীপার ঠাকুমা বলল যে, একদিন নয় বৌমা বকেছে, তার জন্য তুই এরকম মুখ ভার করে রয়েছিস কেন? তারপর সে কি করলো, অসীমের সাথে একটু গল্প করতে তার ইচ্ছে হলো। বাড়িতে কেউ ছিল না, তাই বুড়ি ঠাকুমার অসীমের সাথে গল্প করতে ইচ্ছা হলো। সে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে গোবিন্দ, দুদিন অন্তর অন্তর তুই কোথায় যাস বলতো? পাড়ার ওই ছেলেটার সাইকেল নিয়ে একবারে উধাও হয়ে যাস, আর সারা শব্দ পাওয়া যায় না। অসীম তখন বলল, মার কাছে যাই ঠাকুমা, একবার করে দেখে আসি। অসীম বলল, আর মা আমাকে বারবার আমার নাম ধরে ডাকে, আমি শুনি। তখন বৃদ্ধা চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা, তুই আর আমি যখন একা থাকবো, আমি তোকে ওই নাম ধরেই ডাকবো। বৃদ্ধা বলল, ও নাম যে আমার বুকের মধ্যে সবসময় আছে রে, শুধু মুখেই আনতে পারি না। তারপর তার দু চোখ জলে ভরে উঠল। অসীম কোনো কথা আর বলল না, শুধু তার দিকে আরও একটু এগিয়ে গিয়ে বসল। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অডিওতে আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে উপস্থিত হব।